ভোট ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী হিসেবে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। উচ্চ পর্যায়ের নির্দেশে নির্দিষ্ট কিছু আসনে ইঞ্জিনিয়ারিং করে 11 দলীয় জোটের প্রার্থীদের হারানো হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দায়ে বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী। ওয়ানের একটি সাক্ষাৎকারে তার দেয়া এই বক্তব্য শুধু নির্বাচন নিয়েই প্রশ্ন তুলছে না, বরং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার যে শপথ সেটাকেও সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। সৈয়দ রিজওয়ানা হাসান তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অপরাধে যে অপরাধী তার একজন রাজসাক্ষী হিসেবে নিজেকে জাতির সামনে তুলে। সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তারা বিরোধী দলে গেলেও আমাদের খেয়াল রাখতে হবে তারা যেন কোনোভাবেই ক্ষমতার মেইন স্ট্রিম বা মূল ধারায় আসতে না পারে। আমরা সেই কাজটাই করেছি, তাদের মেইন স্ট্রিম হতে দেইনি। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। একটি মাত্র সাক্ষাৎকার, একটি মাত্র স্বীকারোক্তি, আর তাতেই যেন রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে গোটা দেশের রাজনীতিতে। যারা এতদিন নিরপেক্ষতার বুলি আওড়াতেন, সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখাতেন, তাদেরই একজন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান যখন এমন একটি অকপট স্বীকারোক্তি দেন, তখন আর বুঝতে বাকি থাকে না যে পর্দার আড়ালে আসলে কতটা ভয়ঙ্কর খেলা হয়েছে। চ্যানেল ওয়ানের একটি সাক্ষাৎকারে তার দেয়া এই বক্তব্য শুধু নির্বাচন নিয়েই প্রশ্ন তুলছে না, বরং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার যে শপথ সেটাকেও সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, এই কথাটির আসল অর্থ কি? আমরা সেটা করেছি, তাদের মেইন স্ট্রিমে আসতে দেইনি। এখানে এই আমরা কারা, আর এই শক্তিটা বা কারা যাদেরকে রুখে দেওয়ার জন্য এত বড় একটা ছক কষা হলো? দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে দিনের আলোর মতো স্পষ্ট যে এই ইঙ্গিতটি সরাসরি বাংলাদেশ জামায়াত ইসলামীর দিকেই করা হয়েছে। এমনকি এ নিয়ে মিয়া গোলাম পরোয়ারও বলছেন, নির্বাচনের আগে আমরা সবাই দেখেছি দেশের আনাচে কানাচে জামায়াতের পক্ষে কেমন এক অভূতপূর্ব গণজোয়ার তৈরি হয়েছিল। সাধারণ মানুষের একটি বিশাল অংশ তাদের সমর্থন দিচ্ছিল, কিন্তু যখন ভোটের ফলাফল সামনে এলো তখন সেই জনসমর্থনের কোনো প্রতিফলনই দেখা গেল না। কেন এমনটা হলো, সেই উত্তরটাই যেন আজ স্বয়ং সাবেক উপদেষ্টার মুখ থেকেই বেরিয়ে এলো। জনগণের রায়কে রুখে দিতে, একটি নির্দিষ্ট দলকে ক্ষমতার বাইরে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের একটি অংশ কতটা মরিয়া ছিল তা আজ জাতির সামনে দিবালোকের মতো পরিষ্কার। অনেকেই বলছেন এটি স্রেফ কোনো রাজনৈতিক মন্তব্য নয়, এটি মূলত 2026 সালের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এক জলজ্যান্ত এবং ভয়ঙ্কর স্বীকারোক্তি। মনে পড়ে নির্বাচনের দিন ফলাফল ঘোষণার পর আসিফ নজরুলের সেই একটি শব্দের স্ট্যাটাস, তিনি লিখেছিলেন আলহামদুলিল্লাহ। একজন নিরপেক্ষ উপদেষ্টা ভোটের দিন ফলাফল দেখে কেন আলহামদুলিল্লাহ পড়বেন? এই রিজওয়ানা হাসানের মন্তব্যের পর তা বুঝতে কি আর দেশের মানুষের বাকি থাকে? 2008 সালের ইলেকশন ইঞ্জিনিয়ারিং বুঝতে দেশের মানুষের কয়েক বছর সময় লেগেছিল, কিন্তু 2026 সালের এই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং বুঝতে মানুষের বেশি সময় লাগেনি। কারণ যারা এই ষড়যন্ত্রের নেপথ্যে ছিলেন তারা নিজেরাই আজ প্রকাশ্য নিজেদের কৃতকর্মের কথা স্বীকার করে নিচ্ছেন। একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব কি? একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। কিন্তু উপদেষ্টারাই যদি নিরপেক্ষ না থাকেন, তারা যদি ইচ্ছাকৃতভাবে কাউকে ক্ষমতায় আনার বা কাউকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য নিজেদের সর্বশক্তি প্রয়োগ করেন, তবে সেই নির্বাচনের আর কি দাম থাকে? হাজার হাজার কোটি টাকা খরচ করে অনুষ্ঠিত এই নির্বাচনের তবে অর্থ কি? চলুন মূল আলোচনায় ফিরে যায়। যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই দেশের মানুষ একটি স্বাধীন ভোটাধিকারের স্বপ্ন দেখেছিল, সেই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গোপন ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার এই অভিযোগ সরাসরি শপথ ভঙ্গের সামিল। আজ অনেকেই প্রশ্ন তুলছেন, এই উপদেষ্টা মণ্ডলী কি তবে একটি ডিপ স্টেট বা গুপ্ত রাষ্ট্রযন্ত্র হিসেবে কাজ করেছে, যারা পর্দার আড়াল থেকে কলকাঠি নেড়েছে এবং জনগণের ভোটাধিকারকে নিজেদের ইচ্ছে মতো ম্যানিপুলেট করেছে? গণতন্ত্রের শেষ কথা বলে জনগণ। জনগণ যাকে চাইবে সে ক্ষমতায় আসবে, কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি আগে থেকেই ঠিক করে রাখে যে অমুককে মেইন স্ট্রিমে আসতে দেওয়া যাবে না, তাহলে সেই নির্বাচনকে আর যাই হোক নির্বাচন বলা যাবে না। এই ধরনের পক্ষপাত তুষ্ট আচরণের জন্য রিজওয়ানা হাসানকে বিচারের আওতায় আনা উচিত কিনা সেই প্রশ্ন এখন জোরালো ভাবেই উঠছে। সরকারের একজন সাবেক উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন সৈয়দ রিজওয়ানা হাসান, আমরা বলেছি আমাদের নেতা বিরোধী দলীয় উপনেতা ডক্টর তাহের ভাই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছেন, আমরা ওখানে উপস্থিত ছিলাম, যে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অপরাধে যে অপরাধী তার একজন রাজসাক্ষী হিসেবে নিজেকে জাতির সামনে তুলে। তিনি বলেছেন
সাংবাদিকের প্রশ্নের উত্তরে নারীর অধিকার, নারীর মর্যাদা যারা দিতে চায় না, ওনারা ইসলামপন্থীদেরকে মিন করেছেন। সাংবাদিকরা বলছেন যে তারা তো এখন বিরোধী দলে এসে গেছে, ইসলামী শক্তিকে বুঝিয়েছেন। আবার তাকে জবাব দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার যখন আমরা ছিলাম তখন কি ইনারা আমাদের নারী নীতিকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে? তারা বলছে যে তাদের একটি অংশ তো এখন বিরোধী দলে এখন বড় শক্তি নিয়ে আসছে, ফলে তা শক্তি নিয়ে আসলেও তারা প্রধান শক্তি বা মেইন স্ট্রিম পলিটিক্সে যাতে আসতে না পারে আমরা সেই ব্যবস্থা করেছি। শুনেছেন আপনারা? মূল ধারার অর্থাৎ সরকার গঠনের মেজরিটি আমরা আসন অর্জন করতে না পারি, তার জন্য তার বক্তব্যই সাক্ষ্য দিচ্ছে। তিনি বলছেন যে আমরা সেটা দেইনি, আমরা তাদেরকে থামিয়ে দিয়েছি। তাহলে এই কথা মিন করে যে তিনি এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত ছিলেন। তাই আমরা বলেছি যে আপনার সঙ্গে আর কারা কারা ছিল তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। এবং সরকারের বর্তমান যারা দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার তো এখন দায়িত্বে নাই, এটা সরকার এখন কি করবেন? আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলে আসছিলাম, আপনারাই হয় তদন্তে তাদেরকে বিচারের আওতায়, তদন্তের আওতায়, জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসেন, নাহলে একটা জুডিশিয়াল ইনকোয়ারি হোক যে এত বড় মানুষের গণ আকাঙ্ক্ষা নির্বাচন, পানির স্রোতের মতো, জোয়ারের মতো মানুষ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছে, নিরিবিলি নিরাপদে উৎসবমুখর ভোট দিয়েছে। সেই ভোট পড়ার পর ভোট গণনা, ফলাফল শীট তৈরি করা এবং ঘোষণার সময় কিন্তু ইঞ্জিনিয়ারিংটা করা হচ্ছে। রিজওয়ানা হাসানের আত্মস্বীকৃত এই অপরাধের জন্য তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হোক, তার সঙ্গে আর কারা ছিলেন সেই তথ্য বের করা হোক। এটা আজকে একেবারেই অতি প্রাসঙ্গিক বিষয় হওয়ার কারণে ইফতার মাহফিলে আমরা এটা আমাদের ইমানেরই দাবি, বিবেকের দাবি, গণ আকাঙ্ক্ষার দাবি, এটা আমরা তা না করে পারছি না। এবং প্রচুর আসনে অল্প অল্প ভোটের ব্যবধানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত রোজাদার বৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আরো দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি নির্বাচনে যারা সরকার গঠন করলেন, নির্বাচনে ফলাফল আসতে লাগলো, সম্প্রচার মাধ্যমে খবর বন্ধ করে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যাদেরকে ক্ষমতায় বসানো হলো, নির্বাচনোত্তর সহিংসতা, হামলা, মামলা, বাড়িতে আগুন দেওয়া, হত্যাকাণ্ড, ধর্ষণ, অনেক অপ্রীতিকর বেদনাদায়ক ঘটনার সত্ত্বেও আমরা নতুন কোন সহিংসতা, অরাজকতা, ভায়োলেন্স, দেশ অস্থিতিশীল হোক, দেশ ও জাতি ইসলামের শত্রুরা নতুন কোনো সুযোগ পাক, সেটা আমরা চাইনি বলে দুঃখের সাথে আমরা সেই ফলাফল মেনে নিয়েছি। এবং প্রধান বিরোধী দল হিসেবে জামাত ইসলামী বলেছে, আমাদের বিরোধী দলের নেতা সম্মানিত আমির জামাত, যে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা জাতীয় সংসদে একটি গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব। এই ভিডিওগুলো দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।